One Season 8 co-powered by Vivel Body Wash, Sunfeast Smarty Light, Berger Easy Clean Fresh এবং Charmis. Special partner Cucina Small Appliances এবং Olive Allen. সাহস, জেদ, স্পর্ধা, হাল না ছাড়ার গল্প, আমার জীবন আমার যুদ্ধ, কঠিন সংকল্প, দিদিদের এই কিছুতেই ভেঙে না পড়ার মনকে, প্রতিদিন এগিয়ে যাওয়ার মানসিকতাকে কুর্নিশ জানিয়ে শুরু করব আমাদের আজকের দিদি নাম্বার ওয়ানের পর্ব। সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন প্লিজ। পার্বতী মোদক, নমস্কার দিদি, আমি হুগলি থেকে আসছি। দুর্ভাগ্যের রোলারে পিষে যেতে যেতে শিক্ষাকে সম্বল করে কিভাবে জীবনে ঘুরে দাঁড়িয়েছি সেই গল্প আজ তোমার সঙ্গে করতে এসেছি। শুনবো তোমার গল্প পার্বতী। থ্যাংক ইউ। পায়েল দাস, নমস্কার দিদি, আমি হাওড়া সাঁতরাগাছি থেকে এসেছি। আমি বর্তমানে একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার এবং আমি ছোট থেকেই একান্নবর্তী পরিবারের মানুষ এবং বিয়েও হয়েছে একটা একান্নবর্তী পরিবারে। তো সেই সব কিছু গল্প তোমার সাথে শেয়ার করতেই আজকে এখানে এসেছি। সব গল্প তোমার শুনবো পায়েল। বিপ্লবী দেবনাথ, নমস্কার দিদি, আমি মসলন্দপুর থেকে এসেছি। বিপ্লবীর জীবনে লড়াই করে কিভাবে বিপ্লব করে এগিয়ে চলেছি সেই কাহিনী তোমাকে শোনাবো বলে আজকে এসেছি। না আমি তো বিপ্লবী, আর কি চাই। শুনবো গল্প বিপ্লবী। শিল্পী সুর, নমস্কার দিদি, আমি পূর্ব বর্ধমান জেলার ভাতুরিয়া প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি। আমি একজন স্টুডেন্ট এবং আমি আমার জীবনের সুখ দুঃখের গল্প এবং বাবা মাকে কীভাবে দুঃখ কষ্টের মধ্যেও যত্নের সঙ্গে পড়াশোনা করে মানুষের পাশে দাঁড়াতে শিখিয়েছেন সেই গল্পই তোমার সাথে শেয়ার করব। ওরকম একটা গ্রাম থেকে তুমি দিদি নাম্বার ওয়ানে আসলে কিভাবে? আমি কোবলা বিদ্যানগরে ওখানে অডিশন হয়েছিল, সেখানে আমি অডিশন দিয়ে আমার অনেক দিন ধরে স্বপ্ন ছিল দিদি নাম্বার ওয়ানে আসা এবং সেই স্বপ্ন সার্থক করতে পেরে আমি জি বাংলার কাছে ধন্য এবং আপনার কাছেও কৃতজ্ঞ। আপনাকে দেখতে পেয়ে আমি খুবই আপ্লুত, আনন্দিত। থ্যাংক ইউ শিল্পী। আপনারাও যারা টিভিতে দেখছেন তারাও কিন্তু এইরকম ভাবেই ঠিক অডিশন দিয়ে আমার এই মঞ্চে আসতে পারেন। আপনারা যদি চান আপনার পাড়ায় আমরা গিয়ে অডিশন নিই, তাহলে লিখে পাঠান নিচের ঠিকানায় অথবা মেইল করতে পারেন দিদি নাম্বার ওয়ান season8@z.slgroup.com এ। তাহলে এই শিল্পীর মতন আপনারাও আসতে পারবেন আমার এই মঞ্চে। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। ভিভেল বডি ওয়াশ প্রেজেন্টস দিদি মে ভেজাতে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথমে একটু কথা বলবো পার্বতী মোদকের সাথে। জীবনটা বড় কঠিন, তার মধ্যেই শিক্ষা অর্জন করেছো। বাবা মার একমাত্র সন্তান আমি। ছোট থেকে পড়াশোনা ছিল ধ্যান জ্ঞান, কারণ খুব দারিদ্র্যের সাথে লড়াই করে পড়াশোনাটা করেছিলাম। স্বপ্ন ছিল পায়ে দাঁড়াতে হবে, নিজের পায়ে, বাবা মার পাশে দাঁড়াতে হবে। জীবন চলছিল এভাবেই। হঠাৎ 2013 সালে ছন্দপতন ঘটে। ভালোবাসাকে ভালো রাখতে বাড়ির সবার অমতে বিয়ের সিদ্ধান্ত নেই এবং যার জন্য এত কিছু করা, বিয়ের কিছুদিনের মধ্যেই অমানসিক শারীরিক মানসিক অত্যাচারের সামিল হই। ভালোবেসে বিয়ে করার পরে? ভালোবেসে বিয়ে করার পরেও। সেটা কি স্বামীর তরফ থেকে না স্বামীর পরিবারের তরফ থেকে? স্বামীর তরফ থেকেই। ভীষণ মাত্রায় ড্রিঙ্ক করতো, সেটা জানতে না? সেটা আমি জানতাম না এবং আমি একেবারেই এই পরিবেশে মানিয়ে নিতে পারছিলাম না নিজেকে। ভীষণ মানসিক অত্যাচার। বিয়ের 4 মাসের মাথায় নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেই। মৃত্যু কি আমি সামনে থেকে প্রত্যক্ষ করেছি দিদি। এমন কি হয়েছিল যে এরকম একটা ডিসিশন নিতে হলো? সেই রাতেও ভীষণ ড্রাঙ্ক হয়ে আসে। আমি বসে কথা বলার জন্য ওকে বসাই যে তুমি যদি এরকম করো আমি নিজেকে শেষ করে দিতে বাধ্য হব। সে সামনে বসে, আমি দাঁড়িয়ে, শেষ করে দাও, আমার কিছু যায় আসে না। প্রচণ্ড অভিমান হলো। গাছে দেওয়ার ওষুধ ছিল বাড়িতে, সঙ্গে সঙ্গে পয়জন নেই। আমি বুঝতে পারছি তখন, যখন হসপিটালে আমাকে শোয়াচ্ছে, কোলাপস করে যাচ্ছে, আমার নার্ভ কাজ করছে না, চিৎকার করে বলতে যাচ্ছি আমি বাঁচতে চাই, বাড়িতে মাটা রয়েছে তো আমার। তখন আমি ফিল করতে পারছি কি ভুল করতে যাচ্ছি আমি, কি করব, আমাকে বাঁচাও। তোমাকে নিয়ে হাসপাতালে গেল কে? ওদের বাড়ির লোকেরাই হসপিটালাইজড করেছিল। যারা বেডে শুয়ে আছে, অন্যান্য পেশেন্টরা বলছে এত সুন্দর মেয়েটা চোখের সামনে মারা যাবে। আমি ভাবিনি দিদি আমি জীবনে আবার সার্ভাইভ করব। 5 দিন জমে মানুষের টানাটানির পর আমি বেঁচে ফিরি, মা বাবার কাছে ফিরে আসি। তো বাবা বললেন যে তুমি বলো একবার, আমরা পুলিশ কেস করব, দরকার নেই।
কারণ মেয়েকে একবার মৃত্যুর মুখ থেকে ফিরে পেয়েছি আমি। বললাম না, সম্পর্কের প্রতি আমি ভীষণ অনেস্ট। একবার হয়ে গেছে, আর একবার চান্স দিয়ে দেখা যাক না, যদি সংসারটা বাঁচে আমার। তো সুস্থ হয়ে ফেরার পরে স্বামী তোমার কাছে আসা বা তোমার খবর নেওয়া? আমি বাপের বাড়িতে থাকতাম, এমন অভিনয় সে করলো, মনে হলো এবার বোধহয় আমার সংসারটা বেঁচে গেল এবারের মতো। সে আসা যাওয়া করতো, চলছিল ভালো মন্দই এক রকমে। তো আমি দেখলাম মেয়ে এত পড়াশোনা শিখেছি, মা বাবার পাশে তো দাঁড়াতে হবে, টিউশন শুরু করলাম। কারণ ও কোনো রকম কোনো খরচা দিতে নারাজ ছিল। প্রচুর টিউশন করতাম, সারা দিন পড়াতাম। ইন দ্য মিন টাইম কনসিভ করি 2015 সালে। দেখলাম যে টিউশন করে আমার চলবে না, আমি যে সন্তান আনতে চলেছি তাকে আমি ভালোভাবে মানুষ করতে হবে। চাকরির প্রিপারেশন নিতে শুরু করলাম। আমি যখন পরীক্ষা দিতে যাই, আমার বাচ্চার 12 দিন বয়স তখন। ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে আমার বাবা 45 কিলোমিটার দূরে আমার সিট পড়েছিল, ওখানে গিয়ে আমি পরীক্ষা দিই। তখনও আমি তাকে পাশে পাইনি। সফল হয়ে 1 বছরের মধ্যে আমি প্রাইমারি স্কুলে চাকরি পাই। আমি শিক্ষিকা, স্কুল টিচার এখন। ভাবলাম আমি চাকরিটা পেলাম, সন্তান হইলো, হয়তো এরপর নিজেকে শুধরাবে, কিন্তু সে তার উচ্ছৃঙ্খল জীবনযাপন নিয়েই মত্ত। সে কোনোভাবেই আমার প্রেস্টিজ, আমার একটা সোশ্যাল স্ট্যাটাস আছে, সেটা রক্ষা করা বা নিজের সম্মান রক্ষা করে চলা। দ্বিতীয়বার ভরসা করাটা ভুল হইলো না? চেয়েছিলাম সংসারটা রক্ষা করতে, যতই হোক মধ্যবিত্ত ঘরের মেয়ে তো, তার উপর নিজে করেছি। আমি চেয়েছিলাম আমার উচ্চতায় ওকে উন্নীত করব, ও চাইলো ওর জায়গায় আমাকে নিচে নামিয়ে আনবে। বেশ কিছুদিন সেপারেশনে থাকার পর সিদ্ধান্ত নিই আমি বিচ্ছেদ চাই, কারণ আমাকে আমার সন্তানকে একটা সুস্থ পরিবেশ দিতে হবে তাকে। এখন আমাদের ডিভোর্স প্রসেস চলছে, আমি বাবা মার কাছেই আছি। 4 বছরের ছেলে আমার। ছেলের প্রতি কখনো ইয়ে করেনি? কোনো টান নেই। যদি থাকতো তাহলে তো সে নিজেকে পরিবর্তন করতো, এটা আশা করেছিলাম। অন্ততপক্ষে বাচ্চার দিকে তাকেও নিজেকে পরিবর্তন করবে, কিন্তু তার তরফ থেকে কোনো সাড়া পেলাম না। আমি একটা কথাই বলবো, যে শিক্ষাকে কেউ যেন কোনোদিন সঙ্গ না ছেড়ে যায়। জীবনে লড়াই করতে হবে, কারণ জীবন মানেই লড়াই। এই লড়াইকে আমি ভীষণ রেসপেক্ট করি, এবং শিক্ষাকে সঙ্গে নিয়ে যদি আমরা চলতে পারি, শিক্ষা কিন্তু আমাদের মাথার উপরে ছাদ আর পায়ের তলায় মাটিটা শক্ত করে দেবে। একটা ন্যূনতম শিক্ষা থাকলে অনেক কিছু জীবনে করা যায়। ভীষণ ভালোভাবে জীবন আমাকে এইটুকু বয়সে বুঝিয়ে দিয়েছে এটা। কোন স্কুলে পড়া পার্বতী? শ্রীপুর ক্ষত্রিয় রাজবংশী পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আমি। তুমি কোথায় থাকো বললে? হুগলি জেলার বলাগড়ে থাকি, এবং আমি খুব গর্বিত আমি ওই স্কুলের ছাত্রী এবং ওই স্কুলেরই শিক্ষিকা বর্তমানে। আর খুব রিসেন্ট আমি নতুন প্রাণের স্পন্দন খুঁজে পেয়েছি কাব্য সাহিত্য জগতে। আমি প্রতিলিপি পেজে নিয়মিত পাখি নামে লিখি। বাহ, মূলত কবিতার ধারায় লিখি, ছোট গল্পও লিখি। খুব ভালো। ওই রকম একটা পরিস্থিতি থেকে তুমি বেরিয়ে এসেছো এবং লড়াই করেছো, এবং সেই জায়গায় এসে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করেছো, এটাই তো সব থেকে বড় তোমার জীবনের অ্যাচিভমেন্ট। এইভাবেই জীবনে এগিয়ে যাও পার্বতী, ঠিক আছে? আমার অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। চা বানাতে হবে। 4 গ্লাস চা, 2 চামচ করে প্রত্যেকটা গ্লাসে চিনি পড়বে, 2 চামচ করে দুধ পড়বে, 4টে গ্লাস সেট করে দেবে। তারপর ছাঁকনির মধ্যে চা পাতা দেবে, সেখানে গরম জলটা ঢালবে, চাটা বেরোবে তলা দিয়ে, দিয়ে ভালো করে গুলবে। হয়ে গেলে আমার হাতে একটা বিস্কিট, একটা চায়ের গ্লাস দেবে, আর বাকি 3টে গ্লাস তৈরি করা নিচে থাকবে। এই টাস্কটা কে কত তাড়াতাড়ি করতে পারে, সবার আগে করবে সে 20 পয়েন্টস, আমার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে পার্বতী মোদক। চারটে গ্লাস ফেলদিন আরামসে। সব চামচ হয়ে গেছে। কি ভালো চায়ের রংটা, গঙ্গার জল।
চা কম, জল বেশি। এবার দেখবো সময় 1 মিনিট 23 সেকেন্ড। পায়েল, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, মূলত কি কাজটা কি, মানে কাজটা কি নিয়ে করো তুমি? এই মুহূর্তে আমি SSKM এ আছি। আচ্ছা, বায়োমেডিক্যাল যত ইকুইপমেন্টস আছে তার রিপেয়ার আর মেনটেনেন্স সেগুলো আমাদের দেখতে হয়। মূলত কি কি ইনস্ট্রুমেন্ট পড়ে? ধরুন বিপি ইনস্ট্রুমেন্ট থেকে মানে সিটি এমআরআই পর্যন্ত সবকিছু ইকুইপমেন্টই আমাদের দেখতে হয়। হাসপাতালে প্রচুর ইনস্ট্রুমেন্ট থাকে, প্রচুর ইকুইপমেন্ট প্রচুর। থাকে, সেগুলো সবকিছু তোমাদের কিছু দেখাশোনার আমাদের দেখতে দায়িত্ব। হয়। আর সব সময় এমার্জেন্সি, যখন তখন মানে ওটিতে হয়তো কিছু একটা প্রবলেম হয়ে গেল, ওটি টেবিলে পেশেন্ট উঠেছে, সেই সময় মেশিনে প্রবলেম, তখনই ছুটে যেতে হচ্ছে, গিয়ে সেটা রিপেয়ার করতে হচ্ছে। তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে ডক্টরদের থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়া ভীষণ একটা বড় ব্যাপার। তোমার মতো নিশ্চয়ই ওখানে আরো অনেকে আছেন। হ্যাঁ, কিন্তু এই ফিল্ডে সাধারণত মেয়েরা খুব একটা আসতে চায়ও না আর নিতেও চায় না, কিন্তু তাহলেও আমরা মেয়েরা যে ওই পজিশনে গেছি এবং মানে সেটা দেখেও সবাই খুব খুশি হয়। মানে আশেপাশে পেশেন্ট পার্টি বলুন, ডক্টররা বলুন, তারা খুব খুশি যে তোমরাও এই ফিল্ডে এসেছো, তোমরাও আজকে এইসব করছো। মানে একটা স্ক্রুড্রাইভার নিয়ে, মিটার নিয়ে আমরাও কাজ করছি। মানে প্রথম আমার মনে হতো আমি হয়তো ঠিক জায়গায় যাইনি, মানে সেরকম স্ট্যাটাস নেই, কিন্তু এখন যখন মানে দিনে দিনে প্রায় আমার হয়ে গেল 10 বছর আমি এই প্রফেশনে আছি, তো এখন আমার প্রফেশনটা ভীষণই ভালো লাগে। এই ভেন্টিলেশনের মতন ইকুইপমেন্টস যেগুলো আছে, সেগুলো ভেন্টিলেটর যেগুলোকে বলে, কিরকম প্রবলেম হতে পারে? মানে একজন পেশেন্ট শুয়ে আছে, হঠাৎ করে সেটা বন্ধ হয়ে যাবে এরকম? না, বন্ধ হয়তো হয় না, মানে আমার কিছু কিছু প্যারামিটার আছে যেগুলো হয়তো দেখতে হয় তখন মানে পেশেন্টের, তো সেইটা হয়তো তখন শো করছে না, বা যতটা মানে যাওয়া দরকার পেশেন্টের। ধরুন আমরা ভেন্টিলেটর দিয়ে কি করি, অক্সিজেন এয়ার মানে আমার লাংসের কাজটা সেটা ওই মেশিনটা করে দিচ্ছে, তো সেটা ধরুন অক্সিজেন আর এয়ার আমরা প্রোভাইড করছি উইথ ভেন্টিলেটর, তো সেটা ধরুন সেই মুহূর্তে হচ্ছে না, তো সেইটুকু হয়তো আমরা করে দিতে পারি। মানে হয়তো কোনোভাবে জ্যাম হয়ে গেছে এয়ার বা অক্সিজেনের, বা আমাদের অনেক সময় ফ্লো সেন্সার যেটা আমার মেজার করছে যে আমার কতটা ব্রিদিং হচ্ছে, সেটা ধরুন কাজ করছে না, সেটা তো একটা ছোটোখাটো, আমার কাছে স্পেয়ারটা আছে, আমি চেঞ্জ করে দিচ্ছি, আমার হয়ে যাচ্ছে, তো সেরকম করেও ভেন্টিলেটরটা ঠিক হয়ে যায়। কিন্তু এখন যদি একটা বড় প্রবলেমের আমি সম্মুখীন হই, তখন পেশেন্টের অসুবিধা হয় না? তখনও একটা আমার স্ট্যান্ড বাই জিনিস আছে, তখন হাতে ওনারা এরকম মানে পাম্প করে সেইটুকু সময় পেশেন্টকে দিয়ে দিচ্ছেন, আর সেই সময় আমরা রিপেয়ার করে দিচ্ছি। তো তোমাকে তো অনেক কিছু শিখতে হয়েছে, পড়াশোনা প্রচুর করতে হ্যাঁ, হয়েছে। আমি তো বিটেক বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার। 10 বছরের এক্সপিরিয়েন্স, এখন তুমি এক্সপার্ট। নিশ্চয়ই প্রচুর এরকম ঘটনা ঘটেছে। প্রচুর, মানে আমার রিসেন্টলি হয়েছে ওটি টেবিলে পেশেন্ট তুলে নিয়েছে, মানে আপনারা হয়তো শুনেছেন ওই ল্যাপ্রোস্কোপি যেগুলো হয় মানে মাইক্রো সার্জারি, তো তখন ওইটা তো ক্যামেরা টেলিস্কোপ এসব নিয়ে কাজ, ঠিক। আর ডক্টররাও কাজ করে ডিসপ্লেতে দেখে জাস্ট ওনারা অপারেশন করেন, তো সেই সময় লাইট কাজ করছে না, তো সেই মুহূর্তে আমি গেলাম, মানে ভগবান আছে বলেই হয়তো মানে সেটা আমরা পারছি। ওটির ভেতরে? হ্যাঁ, ওটির ভেতরে চেঞ্জ করে ঢুকলাম, মানে আমি শুধু তো ভগবানকেই ডাকছি যেন ঠিক হয়ে যায়। যাই হোক, ঠিক হয়ে গেল, ডক্টর ওটিও করলেন, আমি পুরো ওটিটা ছিলাম, কারণ ডক্টররা মানে তখন আমরাই যেন ভরসা ওনাদের, সেটাও ভালো লাগে যে একজন ডক্টর একজন ইঞ্জিনিয়ারকে ভরসা করছে। যাই হোক, পুরো ওটিটা হয়ে গেল, উনি আমাকে থ্যাংক ইউ বললেন, মানে আমার ভীষণ বড় পাওনা, বলে তুমি আজকে না থাকলে হয়তো আজকে ওটিটা ক্যান্সেল করতে হতো। ওয়ার্কিং আওয়ার্স কিরম পায়েল? আমার 9:30 থেকে 6টা, মানে 8। পরিবারে কে কে আছেন পায়েল? পরিবারে আমাদের জয়েন্ট ফ্যামিলি, মানে আমি আমার বাপের বাড়িও জয়েন্ট ফ্যামিলি, আমার শ্বশুর বাড়িও জয়েন্ট ফ্যামিলি। শ্বশুর বাড়ি এখনও 51, মানে এখনও খাওয়া দাওয়াও একসাথে, আমরা 13 জন টোটাল থাকি, এখনও খাওয়া দাওয়াও একসাথে, আর তাদের জন্যই আমি আজও চাকরিটা মানে এরকম একটা চাকরি করে উঠতে পারছি। এখন আমার 2.5 বছরের ছেলে, মানে আমার শ্বশুর শাশুড়ি মানে বাড়ির সবাই, বাকি সবাই তারাই সামলে নিচ্ছে তাকে, মানে আমি 6 মাস থেকে তো আবার জয়েন করে যাই চাকরিতে, তারাই তাকে মানুষ করছে, তারাই বড় করছে, তারাই সব কিছু। ভালো থেকো পায়েল, ভালো লাগলো পরিচয় হয়ে। আমরা পেশেন্ট যখন বাড়িতে ফিরে আসি, আমরা ডক্টরসদের ধন্যবাদ দিই, হাসপাতালকে ধন্যবাদ দিই, কিন্তু অ্যাকচুয়ালি তাদের পেছনে, তাদের ভালো হয়ে সুস্থ হয়ে ফিরে আসার পেছনে কত মানুষের অবদান থাকে, সেটা পায়েলের এই গল্পতে আমরা বুঝতে পারলাম। পায়েলের মতন কত মানুষ আছে যারা পিছনে, তাদের নাম আসে না কিন্তু তারা পিছনে অক্লান্ত পরিশ্রম করে খেটে যাচ্ছে। ধন্যবাদ। ভালো থেকো পায়েল। এইবার আপনাদের সামনে সুযোগ এসেছে দিদি নাম্বার 1-এর অডিশনে সরাসরি চলে আসার। আপনার চার্মিস খুশির মুহূর্তের স্টোরি লিখে পাঠান নিচের এই অ্যাড্রেসে, তাহলে আপনি সুযোগ পেয়ে যাবেন দিদি নাম্বার 1-এর অডিশনে সরাসরি আসার। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো-পাওয়ার্ড বাই ভিভেল বডি ওয়াশ, সানফিস স্মার্ট লাইট, বার্জারিজি ক্লিন ফ্রেশ এবং চার্মিস। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। পায়েল, এসে এবার খেলা শুরু করি।
দেখতে একই রকম মোটামুটি। পাইলট টাইম 1 মিনিট 14 সেকেন্ড। বিপ্লবী দেবনাথ, বিপ্লব করে জীবনে এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এগিয়ে যাচ্ছি। এত বিপ্লব করতে হচ্ছে কেন? আমি একটা অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে। ছোটবেলার থেকেই খুব কষ্ট করে পড়াশুনো শিখেছি। মাধ্যমিক দেওয়ার সময় আমাকে স্কুলের মাস্টাররাই স্কুলের শেষে এসে আমাকে পড়াতেন। আমি সেভাবে মাধ্যমিক পাশ করে উঠেছি। তারপরে আমার একটা মধ্যবিত্ত পরিবারে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে মোটামুটি চলছিল, শ্বশুর শাশুড়ি ছিলেন। তারপরে আমার 3 মেয়ে, আস্তে আস্তে এইভাবে আমি সংসার চালাচ্ছিলাম। শ্বশুরবাড়ি তখন মানে গৃহিণী বললেই চলে, ঘর বারান্দা আর উঠোন এরকমই থাকতাম একটা শাসনের মধ্যে। যখন আমার ছোট মেয়ের 6 মাস বয়স, তখন আমার স্বামী খুব অসুস্থ হন। সেই অসুস্থ হওয়ার পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে পরীক্ষা হওয়ার পরে খবর পাই যে তার একটা মহামারী রোগ হয়েছে। যাই হোক, বসে থাকলে তো আর চলবে না। সেইভাবে আমি ওই 6 মাসের মেয়ে রেখে আমার আত্মীয় স্বজনের সাহায্য নিয়ে কেমোর ব্যবস্থা করি। 6 মাস আমার স্বামীকে আমি হসপিটালে ভর্তি রেখে, ওই মেয়ে রেখে শ্বশুর শাশুড়ির এদিকে যত্ন করে, আরও 2 মেয়ে আছে। চিকিৎসাতে প্রচুর খরচাও ছিল। হ্যাঁ, ওই আত্মীয় স্বজনরা সবাই মিলে সাহায্য করতো। আমাদের করার কোনো ক্ষমতা ছিল না। প্রতিবেশীরাও করেছে। 6 মাস কেমো দেওয়ার পরে স্বামীকে বাড়ি এনেছি। তখন আমি ভাবলাম আমার তো একটা কিছু করতেই হবে, না করলে এদের অন্তত কতদিন আর লোকের কাছ থেকে চেয়ে এনে সংসার চলে। তারপর আমাকে একজন পরামর্শ দেয় যে তুমি টুকটাক শাড়ির ব্যবসা করো এর মধ্যে। তা আমি অল্প কিছু পুঁজি নিয়ে আমি শাড়ির ব্যবসায় নামি। আমি রোজ সকালবেলা উঠে সংসারের কাজ সেরে রেখে আমি হাবড়ায় যেতাম শাড়ি নিতে। আমার বাড়ি মসলন্দপুরে। আমি হাবড়ায় নেমে শাড়ি নিতাম, নিয়ে বারাসাত যেতাম, মধ্যমগ্রাম যেতাম। খোঁজ পেলে কোথায় কি পাওয়া যায়? আমাকে এক দিদি খবর দেন, তার সাথে আমার ট্রেনে পরিচয়। তখন বলল যে বিপ্লবী তুমি এই করো, আমার অফিসে আসো, আমি তোমার সব দিদিদের সাথে পরিচয় করে দেবো, তুমি শাড়ি নিয়ে আসবে, তোমার শাড়ি বিক্রি হবে। আমি বললাম আমার স্বামীর ঘটনাটা। দিদি আমাকে ওইভাবে সহযোগিতা করলো। আমি ওইভাবে টুকটুক করে মাল তুলে নিয়ে আমি বেচা কেনা শুরু করলাম। স্বামী মারা যাওয়ার পরে তারপরে তো আমি আরও কাজে একটু জোর দিলাম। এই করতে করতে মেয়েদের টুকটাক মানুষ করে তুলেছি। এইভাবে আমি লড়াই করে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি। মেয়েরা এখন বড় হয়ে গেছে? হ্যাঁ, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, আর মেয়েটা বিয়ে পাশ করে বসে আছে, ছোটটা বিয়েতে ভর্তি করেছি। জীবন মানেই লড়াই, আর লড়াই আমাদের প্রতিনিয়ত করে যেতে হবে। তুমিও লড়াই করে আজকে বাচ্চাদেরকে মানুষ করেছো, নিজের জায়গাটা ঠিক রেখেছো এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে আছো সমাজে, সব থেকে বড় কথা। ভালো থেকো বিপ্লবী দি। আশা করি মেয়েরা সবাই নিজের পায়ে দাঁড়াবে এবং তোমার দুঃখ কষ্ট সব দূর করবে। ভালো থাকবে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Vivel Body Wash, Sunfeast Muddy Light, Berger Easy Clean Fresh এবং Charmis. Special partner Cucina Small Appliances এবং Olive Allen. বিপ্লবী দি, আর শুনে এবার খেলা শুরু করি। Start. এবার দুধ, আস্তে দেখে 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 দেখে। বিপ্লবী টাইম 1 মিনিট 6 সেকেন্ড। শিল্পী, অডিশন দিয়ে আজ তুমি এখানে এসছো। আমি একজন প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এসেছি। আমার বাবা একজন সাধারণ কৃষিজীবী মানুষ। আমি বাবা মার একমাত্র সন্তান। আমার বাবার পারিবারিক আয় বা
ইনকাম খুবই কম ছিল, কৃষির ওপর নির্ভর তো। যাই হোক, আমাকে দুঃখ কষ্টের মধ্যেও খুব ভালোভাবে মানুষ করেছে। কোনো দিন দুঃখ কষ্টের আঁচড় আমার উপর পড়তে দেয়নি। নিজেরা না খেয়ে না পড়ে আমাকে মানুষ করেছে। আমার মা শারীরিকভাবে একবার অসুস্থ হয়ে পড়েছিল, তাও আমাকে কোনো কাজ করতে দিত না। সবসময় বলতো তুই পড়াশোনা কর, পড়াশোনার মধ্যে থাক। আমার জীবনে আমার বাবা এবং মায়ের অবদান সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং আমি ওদের জন্য গর্বিত। তুমি কি করো শিল্পী? আমি এখন স্টুডেন্ট। আমি ছোটোবেলা থেকে পড়াশোনা করতে খুব ভালো লাগে। খুব স্ট্রাগল করে পড়াশোনা করতে হয়েছে এবং আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব অনেকটা ছিল। অনেকটা আমাকে সাইকেল চালিয়ে প্রায় আধ ঘন্টা মতো সাইকেল চালিয়ে স্কুলে যেতে হতো। তারপর আমি মাধ্যমিক পাশ করি। মাধ্যমিকে 90% মার্কস পেয়ে পাশ করি এবং উচ্চ মাধ্যমিকে 94% আমার তুমি পড়াশোনায় খুব ভালো। আমার ইচ্ছে ছিল খুব সায়েন্স নিয়ে পড়ার, কিন্তু এমনই দুর্ভাগ্য যে মাধ্যমিক যখন পাশ করি তখন সরকার থেকে যে স্কলারশিপ পাওয়া যায় সেটা আমি ঠিকমতো জানতাম না আর কি, যার ফলে ওটার জন্য আবেদন করা হয়নি। তোমায় কেউ গাইড করেনি? না, প্রত্যন্ত গ্রামাঞ্চল তো সেই রকমভাবে কেউই শিক্ষার আলো পায়নি। যাই হোক, তারপর আমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি। এখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আমাদের কলেজে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। এবার আমি বিএড করছি। আর বলতে চাই যে আমার এই শিক্ষা জীবনের পেছনে আমার মামার বাড়ি এবং আমার একজন দাদু আছে, ওদের অনেক অবদান রয়েছে। আমাকে মানসিকভাবে হোক আর্থিকভাবে হোক অনেকভাবে ওরা সাহায্য করেছে। এমন দিন গেছে যখন আর কি আমাদের বাড়ির টিনের বাড়ি ছিল, ওপর দিয়ে মানে জল পড়তো। মা রাত্রেবেলা ঘুমানোর সময় মশারির ওপর অনেক কিছু রেখে দিত, মানে থালা বাটি এসব, যাতে জল না পড়ে। এইভাবে কষ্টের মধ্যে দিয়ে মানুষ হয়েছি, যদিও বাবা মা আমার থেকে অনেক বেশি কষ্ট করেছে। আমার বাবা মা আমাকে সবসময় শিখিয়েছে সবসময় সত্য কথা বলবে, সবসময় ন্যায়ের পথে থাকবে এবং মানুষকে সাহায্য করবে, মানুষের পাশে দাঁড়াবে। একদম। আমি বর্তমানে আর কি টিউশন পড়াই আর একটা কোচিংয়ে পড়াই। সেখানে আমার সাথে সাথে আরও কয়েকজন পড়ায়, যার ফলে তাদেরও কিছুটা হাত খরচ হয় এবং আমারও হাত খরচ অনেকটা নিজেটাই সামলে উঠতে পারি। বাচ্চাদেরকে পড়াও? কোচিংয়ে 9, 10, 11, 12 আর বাড়িতে কিছু ছাত্রছাত্রীদের পড়ায়। আসলে আমাদের তো একেবারে প্রত্যন্ত গ্রাম, যার ফলে অনেক ছেলে মেয়ে আছে আদিবাসী পরিবারের, যাদের বাবা মা না ঠিকমতো খেতেই পায় না, পড়াবে কি? তাদের কাছে কখনো কখনো আমি বেতন নিও না এবং তাদেরকে আমি বিনা বেতনেই পড়িয়ে থাকি। এবং যাদের যেমন পারিবারিক আয় তার উপর ভিত্তি করে আমি নিই, মানে আমার এই কাজটাকে আমি কখনো প্রফেশনালি নিইনি, আমি ভালোবেসে করি আর কি। আর আমি চাই যে ভবিষ্যতে আমার চারপাশে যে সমস্ত বাচ্চা কাচ্চা ভাই বোন রয়েছে তাদেরকে শিক্ষাগত দিক থেকেই হোক বা বয়স্ক যারা মানুষ রয়েছে তাদেরকে সাহায্য করতে, তাদের পাশে গিয়ে দাঁড়াতে। সত্যি কথা বলতে কি, আমার এই জীবনের সমস্ত সংগ্রাম সমস্ত কিছুর পেছনে আমার বাবা মায়ের অবদান। আর আমি যখন আর কি গ্র্যাজুয়েশন করি তখন আমার মনে আছে আমার কলেজ ছিল কালনা কলেজ। বাড়ি থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে, মানে 40 মিনিট সাইকেল চালিয়ে যেতে হতো। আর এমন জায়গা যে সাইকেল চালিয়ে যেতাম, অনেকগুলো গ্রাম ছিল যেখানে সেরকমভাবে জনবসতিও ছিল না, একা একা যেতে হতো, আমার কোনো সঙ্গী সাথী ছিল না। তো ওখান থেকে গিয়ে প্রায় 1 ঘন্টা ট্রেনে করে গিয়ে সেখান থেকে 20-25 মিনিট হেঁটে গিয়ে তারপর পড়াশোনা করতে হতো। তাহলে দেখো, তোমার বাবা মার অনুপ্রেরণা এবং তোমার ইচ্ছে এই দুটো সঙ্গে ছিল বলে আজ দেখো তুমি শিক্ষিত হতে পেরেছো এবং সবার কাছে তুমি একজন হ্যাঁ। নিদর্শন হয়ে গেছো তোমার গ্রামের মধ্যে। বাবা মা এসছেন আজকে? হ্যাঁ, ওই তো। এরকম বাবা মা যেন সব ঘরে থাকে, যাতে তোমাদের গ্রামে আর কোনো এরকম মানুষ না থাকে যে শিক্ষা অর্জন করেনি। থ্যাংক ইউ শিল্পী, ভালো থেকো, এভাবেই জীবনে এগিয়ে যাও এবং বাবা মার মুখ উজ্জ্বল করো। জীবনে অনেক বড় হতে হবে শিল্পী। থ্যাংক ইউ দিদি। ভালো থেকো। স্টার্ট শিল্পী।
শিল্পী খেলাটা শেষ করেছে 1 মিনিট 5 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে শিল্পী 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে বিপ্লবী 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে পায়েল 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে পার্বতী 5 পয়েন্টস। শিল্পীর পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। বিপ্লবীদের পছন্দ শু ক্যাবিনেট, পাইলের পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল, পার্বতী পছন্দ বেতের বোরার সেট। এই রাউন্ডে হাই স্কোর শিল্পী 20 পয়েন্টস। শিল্পীর জন্য ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। সামনে শীতকাল, একটা ছোট্ট টিপস এবং অ্যাডভাইস তোমাদের সবাইকে, সাধারণ সাবান আর ইউজ করলে হবে না, কারণ এটা স্কিনকে ড্রাই করে দেয় এবং হার্শ করে দেয়। ভিভেল বডি ওয়াশ ইউজ করলে স্কিন থাকবে নরম এবং ময়শ্চারাইজড, এবং 100 ml এর দাম মাত্র 40 টাকা, তাই ত্বকের কোমলতার সাথে কোনো আপোষ নয়। সকলের জন্য ভদ্রেশ্বর জালবাবা রাইসের তরফ থেকে মিনিকেট চা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট উপাল দা। প্রথম গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। শিল্পী, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একদম 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। এটা হয়ে যাক। সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বিবর্ণীর তরফ থেকে হেয়ার ড্রায়ার। ওহে ডান পিঠে ছোকরা, পেট রোগা যত লোকরা, আলো ভোলা তুমি নির্বোধ বুদ্ধিমান, ওহে সিরিয়াস নে আর চোখে নাচে, যদি ভালো লাগে আমাদের দলে ফিরে গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, সবাই গান ভালোবেসে গান, এই তো গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান। প্রশ্নটা হলো এই গানের কথায় মেয়েটি কেমন? বলো বিপ্লবী দি। ও ভালো মেয়ে। সিরিয়াস মেয়ে। সিরিয়াস মে। ওহে সিরিয়াস নে সরি বিপ্লবী দি, -5। তৃতীয় গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে প্রদীপের সেট। একতারা বাঁশি দুটো বাদ্যযন্ত্রের ছবি এসছে, যে কোনো একটি বাদ্যযন্ত্রের নাম দিয়ে গান শোনাতে হবে। বলো পার্বতী। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়। ওকে 5 পয়েন্টস। সঙ্গে প্রদীপের সেট। আমি একটা চন্দ্রবিন্দুর গান গাই। আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে, ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে, তোমার গল্প বলো কাকে। 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বেতের লন্ড্রি ব্যাগ। না কেটেই খাসিটা টাটকা কি বাসিটা, যেই পরে নজরে বলে দি সজরে, মাংসটা ঝাল হবে মেটে হবে 80টা, পেটে গিয়ে ব্যাবা করে জুড়ে দেবে কান্না। আমি শ্রী শ্রী ভজনী মান্না, আমি শ্রী শ্রী ভজনী মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না, আমি শ্রী শ্রী ভজনী মান্না।
আমি শ্রী শ্রী ভজহরি মান্না। গানের কথা অনুযায়ী মাংস তো ঝাল হবে, কিন্তু মেটে কটা হবে? বলো পায়েল। ডজনে। মাংসটা ঝাল হবে, মেটে হবে 80টা। মাংসটা ঝাল হবে, মেটে হবে 80টা। -5 পায়েল। 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে হান্ডি সেট। দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে, জল পানি পেলে তবেই না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে। একটু আগেই চা বানানোর খেলা হয়েছে। এই গানে একটা শব্দ আছে যার সাথে চা বানানোর একটা কোথাও সম্পর্ক রয়েছে। বলো পার্বতী। দুধ। হ্যাঁ, একদম সঠিক। 5 পয়েন্টস, সঙ্গে হান্ডি সেট। না খেলে হবে না ভালো ছেলে। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, সানফেস মারিলাই প্রেজেন্টস কার দৌড় কত দূর। এটা হেডফোন রাউন্ড। তোমাদের পরিবার থেকে কেউ একজন আসবেন, তিনি এখানে এসে 5টা শব্দ পড়ে শোনাবেন। তোমাদের সময় আছে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে 5টা শব্দ গেস করতে হবে। 10 পয়েন্ট স্কোর করার সুযোগ। প্রথমে খেলবে পার্বতী। পার্বতী, তোমার বাড়ি থেকে কে আসবে বলো? মা আসবে। দেরি করে আসলে মা কি বলে? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। স্টার্ট। বকুনি, বকুনি, বৌদি, বকুনি, মৌরি, বকুনি, বৌদি, ছুটি, চুড়ি, ছুটি, ছুটি। হ্যাঁ, জোরে বলো। চড়ুই, 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 পরেরটা। ঘন্টা, ঘন্টা, দরজা, ঘন্টা, পর্দা, ঘন্টা, দরজা, দিদিমণি, 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 হ্যাঁ, বকুনি, যে 3টে পারোনি শুনে নাও। ঘন্টা, বকুনি, চড়ুই। 2টো পেরেছো, 4 পয়েন্ট। কে আসবে পায়েল? আমার ননদ। ননদকে দেখে কি গান গাও? নদী আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। নদী ঠাকুর জামাই এলো। স্টার্ট। সুচ, সুচ, ছুঁচ, কড়াই, কলা, কড়াই, কথা, কড়াই, ডাক্তারি, 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 কাঁচা গোল্লা, কাঁচা কলা, কাঁচা গোল্লা, গোল্লা, কাঁচা কলা, কাঁচা গোল্লা, পরিবার, 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 কড়াই, কলাই, কড়াই, কলাই। যে 2টো পারোনি শুনে নাও। কড়াই আর কাঁচা গোল্লা। 3টে পেরেছো, 6 পয়েন্ট। কে আসবেন বিপ্লবীদি? মেয়ে, স্টার্ট। বালু চড়ি, বালু চড়ি, পাতুরি, বালু চড়ি, শালুক, ঠাকুর, শালুক, শাড়ি, শালুক, কেটলি, কেটলি, লাউ, লাউ, কাউ, লাউ, কুলফি, 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 হ্যাঁ, বালু চড়ি, বাসুই, বালু চড়ি, যেগুলো পারেননি শুনে নিন। বালু চড়ি, শালুক, কেটলি, লাউ। একটা পেরেছেন, 2 পয়েন্টস। শিল্পী কে আসবে? বাবা।
সবাইকে কি বলো তুমি? আমাকে রোগা বলো না। স্টার্ট। গুলতি গুলতি কঠিন গুলতি কঠিন মশারি 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 হ্যাঁ পড়াশুনো পড়াশুনো হ্যাঁ ঝুমকো 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 হ্যাঁ ল্যাংচা 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 ব্যবসা যে দুটো পারোনি শুনে নাও। ল্যাংচা হয়নি গুলতি হ্যাঁ গুলতে তিনটে পেরেছো 6 পয়েন্টস। এই রাউন্ডে হাই স্কোরার দুজন, পায়েল এবং শিল্পী, দুজনেই 6 পয়েন্টস। সানফিস মারি লাইটের তরফ থেকে গিফট হ্যাম্পার তোমাদের জন্য। ওকে, পায়েলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। মেথি পারসেটি শিল্পীর জন্য টি সেট। সেকেন্ড পজিশন আছে পার্বতী, 4 পয়েন্টস। পার্বতীর জন্য নন স্টিক কুকওয়্যারের সেট। থার্ড পজিশন আছে বিপ্লবীদি, 2 পয়েন্টস। বিপ্লবীদের জন্য রয়েছে জাগ গ্লাসের সেট। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের শেষ রাউন্ড। চার্মিস প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রেয় ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট সঙ্গে ইলেকট্রিক কেটল। তোমার মামাতো বোন, তার একমাত্র পিসি, তার একমাত্র বেয়ান তোমার কে? এবার বলো পার্বতী। আমার শাশুড়ি। বোঝাও। আমার মামাতো বোন মানে আমার মামার মেয়ে, তার পিসি আমার মা, তার একমাত্র বেয়ান আমার শাশুড়ি মা। 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং ইলেকট্রিক কেটল। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। খেলনা, কাজু, মোটর, প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো পার্বতী। খেজুর। বোঝাও। খেলনা খে, কাজুর বর্গী জয় হর্ষ, মটরের র, খেজুর। 20 পয়েন্টস। সঙ্গে রোচক অ্যাগ্রো ভালোবাসার স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। খুচরোর খোঁজে যখন কৌতুক পাই, গরম গরম চা তৃপ্তি করে খাই, কি বিষয় ধাঁধা? এবার বলো পার্বতী। ভাঁড়। বোঝাও। খুচরো আমরা ভাঁড়ে রাখি, কৌতুকের আরেক অর্থ ভাঁড়, যারা কৌতুক করে তাদেরকে ভাঁড় বলা হয়। আর গরম গরম চা আমরা ভাঁড়ে তৃপ্তি করে খাই। 20 পয়েন্টস। সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ডিনার সেট। পাশাপাশি ক্লু প্রাণী জগতে স্থান আছে, শীতে নাকি ঘুমিয়ে গেছে। ওপর নিচের ক্লু শেষ ভাগে পতিপান, জলময় যে স্থান। এবার বলো পায়েল। সরীসৃপ আর সরোবর। 20 পয়েন্টস। সঙ্গে ডিনার সেট। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ডাবল ডোর রেফ্রিজারেটর। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার যদি পারো, ভুল যদি করো তবে -20। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো, দুটো শব্দে উত্তর। এবার পায়েলকে বাদ দিয়ে বাকি 3 জন। এবার বলো শিল্পী। কাগজে কলমে। শিল্পী বলছে কাগজে কলমে, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস।
সঙ্গে ডাবল ডোর রেফ্রিজারেটর। শেষ প্রশ্নের উত্তর দিল শিল্পী, 30 পয়েন্টস হলো ঠিকই, কিন্তু যার স্কোর আজকে সব থেকে বেশি সেই আজকে উইনার। আজকে দিদি নাম্বার 1 পার্বতী মোদক উইথ 79 পয়েন্টস। পার্বতী জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। কানের দুল, পাউডার, কাঞ্জিভারাম, পাটিসাপটা, নেল পলিশ। নেল পলিশ, পাটিসাপটা, কাঞ্জিভারাম, কানের দুল, নেল পলিশ, পাটিসাপটা, কাঞ্জিভারাম, কানের দুল। নেল পলিশ, পাটিসাপটা, কাঞ্জিভারাম মধ্যে ঠিক হলো, তারপরে একটা গন্ডগোল হয়ে গেল। আগে পাউডার, তারপরে কানের দুল। না, এটা তোমার মেমেন্টো, এটা পায়েল তোমার মেমেন্টো, এটা শিল্পীর, উইনারের ট্রফি পার্বতী। দিদি নাম্বার 1 এর ব্যাচ, দিদি নাম্বার 1 এর স্যাশ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার। চার্মিজের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। একদম ভুলবেন না, আগামী 17ই নভেম্বর আমরা আসছি রায়গঞ্জে দিদি নাম্বার 1 গ্র্যান্ড অডিশনে। সবাই উপস্থিত থাকবে। আজকের মতন এই পর্যন্তই বিদায় নিচ্ছি, এরপরে আপনারা দেখবেন আলো ছায়া। সবাই ভালো থাকবেন, নমস্কার।